নিগৃহীত, 36 ঘন্টা তারা আটকানো, এক ফোঁটা পানির জন্য তারা কারবালার প্রান্তে যেরকম হাহাকার করেছিল, তারা কোয়ার্টার গার্ডে ওরকম হাহাকার করছিল। ওইটির কোনো খবর নাই, কিছুই না। আমি তো এগুলো জানি না ম্যাম, আমি তো পরে এগুলো শুনেছি, আমরা তো দেখি নাই কোনো চিৎকার চেঁচামেচি নাই, কারণ ওই ফ্যামিলি গুলো তো কোয়ার্টার গার্ডে একেবারে আবদ্ধ, আটকানো। কেউ যে সাউট চিৎকার চেঁচামেচি করবে তাও তো নাই। আর সৈনিকদেরকে ওই যে সাধারণ ক্ষমার নামে 10,000 সৈনিকের মধ্যে 8,000 সৈনিকই পালায় চলে গেছে। আমরা কিছু ধরেছিলাম, ওদেরকে বিভিন্ন রকমের ওরা বিভিন্ন চুরি টুরি করেছে অফিসারের বাসা টাসায়। ডুপ্লেক্স ভবনটার উপরে উঠলাম, ওই রক্তের মধ্যেই উঠলাম। তাকে ওই রক্তের দাগটা হলো, তাকে ওখানে নির্যাতন করে নিপীড়ন করে তাকে মারা হলো, ওই মিসেস দেলোয়ারকে মারা হলো, তারপরে ইয়াকে মারা হলো। ওই ডিজি ম্যাডামের উপরে ক্রোধটা খুব বেশি ছিল। যে তখন আমাদের ওই যে 12টার পরে আমাদের সেনাপতিরা ঢুকলেন, আমাদের অত্যন্ত যাদেরকে আমরা মানে তারাও চৌকস, বাট আমি জানি না তাদেরকে কেন এরকম করে রাখা হলো। আমাদের কমান্ডার, আমাদের সিওরা ঢুকলেন সরাসরি অফিসার মেসে। এদিকে কি হলো না হলো সবাই একটা আতঙ্কে আছে, যদি আনএক্সপ্লোডেড গ্রেনেড বাস্ট হয়, যদি একটা, কারণ ওখানে তো একটা ভয় নেই যেটা হলো মাইন নাই। তারা তারপরে সরাসরি এসে মেসে ঢুকে তাদের অফিসার মেস যেটা ওখানে ভিতরে, ওখানে তারা বিভিন্ন কথাবার্তা বলতেছিল। বাট আমরা যারা ফিল্ড অফিসার ছিলাম, আমার যে কোর্সমেট এক দুইটা ছিল, ওরা আমরা আর রুমে টুমে ঢুকি নাই। রেস্টের তো আর প্রশ্ন নেই, সৈনিক একটু ওই যে যে জায়গায় বসা ছিল ওখানে একটু ঘুমায় টুমায় নিত, ইয়েকে, এটা আমরা উই আর ইউজ টু ম্যাম। আমরা চিরং হিল ট্র্যাক 7 দিনের জন্য বের হয়ে আমরা কোনো কিছু না নিয়ে আবার 7 দিন পরে ফেরত আসি, ওটাকে এলআরপি বলে, লং রেঞ্জ পেট্রোল। আর এটা তো 7 দিনও না, এটা শর্ট রেঞ্জ। আবার এসআরপি আছে একটা হিল ট্র্যাকতে যেটা আমরা ব্যবহার করি, শর্ট রেঞ্জ পেট্রোল, ওখানেও আমাদের এরকম 1.5-2 দিন থাকতে হয়। এটা তো এসআরপিও না। তো আমার সৈনিক যদি কোনো কাইকুই করে যে না আমি স্যার ঘুমাইতে পারি না, খাইতে পারি না, তো ওরে বুলেট খাওয়াই দিতাম পানির গ্লাস দিয়ে, যে নাও ইউ টেক দা বুলেট অ্যাজ এ ফুড। কারণ উই আর ট্রেন্ড অ্যাজ সাচ, উই আর ট্রেন্ড অ্যাজ সাচ। বাট ওই যে বললাম যে আর্মিটাকে একেবারেই মেরুদণ্ডহীন করে দিয়ে 27 তারিখে, ওই 26 তারিখে, 27 তারিখ 12টার সময়, 26 তারিখ রাতে তারা অফিসার মেস থেকে বড় বড় ইনস্ট্রাকশন নিয়ে আসতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আমরা দেখতেছি আর চিন্তা করছি যে হায় রে, এই হলো আমার আর্মি। তখন ওই যে ডিএমও সিজিএস ওই দিন আসলো, তাদের খাবার আসতেছে স্টার কাবাব থেকে, তারা কাচ্চি বিরিয়ানি খাচ্ছে, ইয়াটিয়া খাচ্ছে, স্যুপ খাচ্ছে, এই খাচ্ছে ওই খাচ্ছে। বাট তারা কেউই তখনো খবর নিচ্ছে না যে কি হলো এই ডিস্ট্রেস পরিবারগুলো, মিলিটারি পরিবারগুলো কোথায়, কি অবস্থায় আছে। কোনো অর্ডার আমাদেরকেও দেয়নি, কাউকেও দেয়নি, বরং তাদের খাবার নিয়ে তারা ব্যতিব্যস্ত ছিল। এবং আমি এই কথাটা বলতে আজকে বাধ্য হলাম, আজকে যেহেতু কাল বাদে পরশু দিনই 25 তারিখ, কালকে 25শে ফেব্রুয়ারি, জাতি জানুক আমাদের এই জালিমদের কথা, আমাদের এই জালিম নেতৃত্বের কথা, আমাদের এই জালিম সেনাপতিদের কথা, যারা ওখানে হাস্যরত অবস্থায়, যেখানে আমাদের অফিসার ফ্যামিলি গুলো নিগৃহীত, 36 ঘন্টা তারা আটকানো, এক ফোঁটা পানির জন্য তারা কারবালার প্রান্তে যেরকম হাহাকার করেছিল, তারা কোয়ার্টার গার্ডে ওরকম হাহাকার করছিল। ওইটির কোনো খবর নাই, কিছুই না। আমি তো এগুলো জানি না ম্যাম, আমি তো পরে এগুলো শুনেছি, আমরা তো দেখি নাই এগুলো। যে আজকের ইয়েতে আমি কর্নেল লুৎফরের মেয়ের কণ্ঠে এগুলো শুনলাম, যে কত বিভৎসতাই নাই ছিল। যেমন আপনি আমার এই প্রোগ্রাম আরম্ভ হওয়ার আগে যাদেরকে বললেন যে ছেড়ে দেওয়ার তো প্রশ্নই না, এখনো কোন স্পেস ইজ গোয়িং অন, এভরিথিং ইজ গোয়িং অন। কথা হলো যে এই বিচার করতে বেশি কিছু লাগে না, এটা এখন একেবারে প্রকাশ্য দিবালোকের মতো, এটা ক্রিস্টাল ক্লিয়ার যে এটা এই বিচার, এটা কালক্ষেপণ করেছে। ও তার যেহেতু সে সময় পেয়েছে, সে কাবার দিয়েছে 15 বছর আল্লাহর পক্ষ থেকে। এই যে কাবারটা স্বৈরাচার হাসিনা সরকারের, এই কাবারটা আর ছিল না, এখন টপ টপ করে সব বের হয়ে আসতেছে। এবং সব নামগুলো ম্যাম, আমি আপনাকে একটা কথাই বলি, ওই সময়ে আমি এই যে 27 তারিখ রাতে শুভ সাদিকের সময় আমি ডিজির ভবনে, ডিজির বাসভবনে যাদেরকে আমি বসে থাকতে দেখেছি, আমি আমার চোখকে আজকেও বিশ্বাস করতে পারছি না যে এরা যদি কোলাবোরেটরস, এরা যদি কনস্পিরেসির সাথে সংশ্লিষ্ট নাই থাকতো, তাইলে এই ভোর রাতে সুভাষ সাদিকে, সাহারা খাতুন স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আমার সেনাপ্রধান মইনু আহমেদ, আমার 46 ব্রিগেড কমান্ডার, এই ভোর রাতে প্লাস্টিকের চেয়ারের উপরে ওই যে আপনার রাইফেল ভবনের পর্চের মধ্যে বসা কেন? কারণটা হলো যে আমরা যখন ইয়া হলো তখন আমাদের এবার বাক করে দেওয়া হয়নি, বাট বারবারই একটা ইয়ে দেওয়া হলো যে তোমরা এই ইউনিট এই ইয়ে করবা, ইয়ে করবা, রাইফেল ভবন টবন এগুলো খুব কেয়ারফুলি সার্চ করবা। মানে জ্ঞান গর্বের আর কোনো শেষ নাই। ওই যে চোর পালালে তখন বুদ্ধি বাড়ে, একটা কথা আছে না ম্যাম, তখন এগুলো দেখে দেখে এটা ওইটা। তো আমরা তো এগুলো ম্যাম ওখানে একটা গ্যারেন্টে
বরং কি হবে, আমার একটা হাত উড়ে যাবে, পা উড়ে যাবে, আর কেউ যদি গুলিতে করতে মরে যাবো। মরে হুম যাওয়াটা আরো আহত হওয়ার চেয়ে আরো মাস মোর বেটার। তো আমরা হুম 12টার সময় ওখানে ঢোকার পরে আমি আমার পোস্টপেড ওই যে যেটা মেজর জেনারেল ওরে কদমবুচি মাহবুবও বলা হয়, মেজর জেনারেল মাহবুব, ও যাই হোক, ও আর আমি ওরে বললাম, তখন হি ওয়াজ ভেরি গুড। তখন ওরে আমি বললাম যে দোস্ত চলো আমরা একটু রাইফেল ভবনটা, আমাদের একেবারে মেসের সামনেই রাইফেল ভবনটা, এটা হলো 20 গজ, মানে হুম রাস্তাটা পের হলেই ওই পারে। তো বলে যে ঠিক আছে চল একটু যাই, গিয়ে ঘুরে আসি। তখন এটা কিন্তু হইলো ওই যে আপনার 12টার সময় ওকে বলার পরে বলে যে দোস্ত এখন আর বেরোস না কোথাও, পরে যাই দেখ কমান টমান কি আসে কাছে এরিয়া টেরিয়া। তখন হুম ওই 12টার পরে কিন্তু এরিয়া বাগটা করে দেয়া হয়। তো আমি ওরে মানে আমার যে এরিয়াটা ডায়াগোনালি আমাকে দেয়া হলো আপনার অফিসার ফ্যামিলি অ্যাকোমোডেশন রাইফেল ভবন থেকে হুম জিগাতলার গেটটাও আমি পেয়ে গেছি। আর হুম জিগাতলার গেট, নিউ মার্কেট গেট এরিয়া, আর ওদেরকে ওই অন্যান্য দিক সার্চেন এরিয়া দেওয়া হলো। তো ওরে আমি বললাম কি যে দোস্ত তুমি চলো আমি একটু আমরা যাই দেখি রাইফেল ভবনের এদিকে। কিছুই তো নাই, মানে কিছুই তো কোনো আওয়াজ টাওয়াজ তো কিছু পাচ্ছি না, কোনো চিৎকার চেঁচামেচি নাই, কারণ ওই ফ্যামিলি গুলো তো কোয়ার্টার গেটে একেবারে আবদ্ধ আটকানো। কেউ যে সাউট চিৎকার চেঁচামেচি করবে তাও তো নাই। আর সৈনিকদেরকে ওই যে সাধারণ কমান্ড নামে 10,000 সৈনিকের মধ্যে 8,000 সৈনিকই পালায় চলে গেছে। আমরা কিছু ধরেছিলাম, ওদেরকে বিভিন্ন রকমের ওরা বিভিন্ন চুরি টুরি করেছে অফিসারের বাসায় টাসায়। ওদের বলে যে স্যার আমরা এডি করি না, এটি ছড়ানো ছিটানো ছিল। যাই হোক, আমার কথা হলো যে 30 জন আমি ধরেছিলাম, ধরে এগুলো আমি পুলিশের কাছে দিয়েছি, তারপরে পুলিশ কি করেছে আমি জানি না। বাট হুম আমার কথা হলো যে আমি তো আর এগুলো নিয়ে আসি নাই কারো শাড়ি তার ছাল কারো সোনা গয়না উদ্ধার করতে, আমি জীবনই হুম রক্ষা করতে পারিনি। না আমি আই এম নট বদার্ড অ্যাবাউট দ্যাট। আমার ওখানে ভিতরে ছিল 10,000 বিডিআর জওয়ান। 10,000 বিডিআর জওয়ানের 8,000 তো পালাইতি সরকার প্রধানই অ্যালাউ করলো সাধারণ ক্ষমা, যেটার কারণে সাধারণ ক্ষমার কারণে নাটক টাটক বরদাস্ত করার পরে যখন সমস্ত নাটক শেষ তখন আমরা ঢুকলাম। তখন আমি ঢুকে সকালে ওকে যখন বললাম 27 তারিখ সকালে শুভ সাতের সময় ওরে বললাম যে দোস্ত মানে এইটা আমাদের একটা স্ট্যান্ড টু টাইম ম্যাম, আসলে টেকনিক্যাল সাইডে আপনাকে বলি কি এটা হলো আমাদের হুম এই সময়টায়, মানে আমরা আমাদের যুদ্ধের কিছু এটা সারা ওয়ার্ল্ডে এটা স্ট্যান্ড টু হুম বলে, ওই সময়টায় আমাদের একটা ড্রিল ফলো করা হয়। তো আমি আমার জওয়ানদেরকে একটু সতেজ রাখার জন্য যে তোমরা আমরা এটা আধা ঘন্টা একটা স্ট্যান্ড টু টাইম দেই, যে স্ট্যান্ড টু টাইমে তোমরা মানে ওরা যাতে ঘুমিয়ে না পড়ে আবার ইয়ে না হয়, এটা ওদের দিস ইজ আওয়ার এই সাম সর্ট জন্য অফ টেকনিক তাদেরকে রানিং রাখা আর কি ইয়ে করার জন্য। সজাগ তো রাখা। ওরে আমি বললাম কি যে তুই আর আমি যাই, চল একটু রাইফেল পার। তা বলে যে ঠিক আছে চল। তো এই রাইফেল পার হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরেই প্রথমে দেখলাম যে ও থেমে গেল। আমিও কিন্তু ওই যে নিচে থেকে কথা বলতে বলতে যাচ্ছিলাম। হুম তা আমি আহ, আমি ও থামার পরে আমি একটু অপেক্ষা করলাম, থামলি কেন? তো ও আমার হাত দিয়ে আবার ও আমাকে স্টপ করে দেয়। আমি আবার একটু সামনে আগেই দেখলাম, যেখানে পর্চের সামনে সুন্দর করে বসা 5টা ব্যক্তি, যে 5টা ব্যক্তির নাম আমি বললাম। হুম তখন আমার 46 ব্রিগেড কমান্ডার বললো যে তোমরা এখানে কেন, তোমাদের তো এখন এখানে আসার কথা না। হুম তাই আমি বললাম যে স্যার কখন এখানে আসার কথা কখন এখানে আসার কথা না এটা তো কোনো জায়গায় বলা নাই, কারণ হুম আমার এই এরিয়াটা, এটা আমার এরিয়া। বরং হোয়াট ইউ আর ডুইং স্যার, আপনারা এখানে কি করছেন? বলে যাও তোমরা যাও, এখন এখনো ইয়ে না আমাদের আহ, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী আছে ইউ আন্ডারস্ট্যান্ড। সারা খাতুন ছিল আর জাহাঙ্গীর কবির নানক ছিল, হুম মির্জা আজম ছিল, হুম তারপরে আপনার ওই যে আমাদের 46 তার- কমান্ডার জেনারেল মইনু আহমেদ। তো আচ্ছা এরা তো আমার সবাই তো সিনিয়র ইন দা প্রোটোকল, সবাই তো এমপি। হুম হুম হ্যাঁ মানে সবাই তো আমার মানে আপনার সার্ভিস প্রেসিডেন্সে তারা আমার সিনিয়র না। হুম হুম আর মিলিটারি অফিসার তো 2 জন ওখানে আসেনি, যে একেবারে নাম্বার ওয়ান। তো যখন এটা বললো তখন আমি শুধু একটু বললাম যে স্যার তো এটা বলার পরে তো ওই মাহবুবুর রশিদ আবার আমাকে একটু টেনে নিয়ে গেল যে দোস্ত চল আমরা আরেকটু আলো ফুটুক আমরা তখন আসি। হুম বাট আপনি দেখেন যা দেখার কিন্তু তা দেখে ফেলেছি, যা দেখার মানে তা তা কিন্তু দেখে আমি ফেলেছি। দেখেছি। আমি তারপরে যখন এওয়ারটা বাক্য আগে করে দিয়েছে, আমি আর তখন মাহবুবকে নিলাম না, যেহেতু ওকে আমি একটু অপোজিট সাইডে দেখলাম যে সে আমাকে সে খুব বেশি লয়াল টু দা কমান্ডার দেখলাম, যে মানে একেবারে ইয়ে দিয়ে করে। তো ওকে বাদ দিয়েই আমি আমার অপারেশনাল এরিয়ার ইভেন আমার 2 জন জওয়ান আমার সাথে ছিল, ওদেরকে নিয়ে আমি রাইফেল ভবনের আবার গেলাম। তো তারা বাই দিস টাইমে আমাদেরকে দেখার পর পরই আবার জিগাতলার গেট দিয়ে বের হয়ে চলে গেছে। জিগাতলার হুম গেটটা আমি পেয়েছি শনিবার দিন 10টার পরে ম্যাম। আর হুম নিউ মার্কেট গেটটা তো আমার ছিলই, এটা হলো 27 তারিখে 10টার পরে। হুম তারা আবার ওই গেট দিয়ে বের হয়ে গেল, ইয়ে চলে গেল। ওই গাড়ি যাচ্ছে, এই একটা গাড়ি মুভ করতেছিল, ওইটাই দেখলাম আমি। তো আমি যখন গেলাম সকালে, যখন একটু আলো হলো, একটু ফর্সা হলো একটু দিনে, তখন আমি দেখলাম যে ওখানে রক্তের সুপ সুপ দাগ, ওয়ের উপরে তাদের প্লাস্টিকের 4-5টা বিছানো যেভাবে তারা বসাচ্ছিল।
হুম তখনও তো আমি জানি না যে আমাদের ডিজি ম্যাডাম উপরে কর্নেল দেলওয়ারের মিসেস হুইচ প্রেগনেন্ট, এবং তার কাজের বুয়াটুয়াদের তারা নির্মমভাবে হত্যা করেছে। হুম তা হুম ওই ছোপ ছোপ রক্ত দেখে আমার ডাউট হলো যে সামথিং ইজ রং, কেউ তো বোধহয় নাই। তো আমি ওই ডুপ্লেক্স ভবনটার উপরে উঠলাম, ওই রক্তের মধ্যেই উঠলাম। তাকে ওই রক্তের দাগটা হলো, তাকে ওখানে নির্যাতন করে নিপীড়ন করে তাকে মারা হলো, ওই মিসেস দেলোয়ারকে মারা হলো, তারপরে ইয়াকে মারা হলো। ওই ডিজি ম্যাডামের উপরে ক্রোধটা খুব বেশি ছিল। তাকে টেনে একেবারে চুলের মুঠি ধরে টেনে, ওই আমি কথাটা বলতে সরি শ্রোদের, যে নৃশংসতার একটু ভয়াবহতার দুই একটা ওয়ার্ড হয়তো আমি ব্যবহার করবো, নট টেক আদারওয়াইজ, হুম তাকে ওই ডুপ্লেক্স ভবনের ইয়ের উপর দিয়ে তারে একদম ওই যে আমরা যেটা বলি না যে টেনে নিয়ে আসা, শেষরায় নিয়ে আসা, যেটা হুম আমাদের গ্রাম বাংলায় বলে না, যে এরকম করে নিয়ে আসার কারণে ওই রক্তগুলো ওখানে ওইরকম পড়া ছিল, কারণ তার মাথা তেতলানো ছিল, সমস্ত বডি রক্তাক্ত ছিল, এবং তাকে গুলি করে মারছে না কুপায়া মারছে না কি করছে, কারণ তাকে একেবারে পুঁতে দেওয়া হয়েছিল ছোট্ট একটা জায়গায়। ওই জায়গা থেকে আমি তাকে রিকভার করেছিলাম। তাকেই হুম একমাত্র ডিজি ম্যাডামকে, আর দুইটা ডেড বডি উপরেই ছিল, ডিজি ম্যাডামকে হুম আমি মানে তাকে একেবারে জীবন্ত পুঁতে ফেলা যেটাকে বলে, ওটা করে ওটার উপরে বিছনা করে বিডিআর জওয়ানরা শোয়া ছিল। হ্যাঁ, আমি হুম ওখান থেকে তাকে রিকভার করেছি ইয়া করার কারণ তার চুলের কিছু পার্ট বাইরে ছিল। আমরা খুঁজে তন্ন তন্ন করে ফেলছি। 27 তারিখ আপনার 2:30 থেকে 3টার দিকে হবে। আমি কিন্তু ডেড বডি গুলো এখন আসি আমি আমি কিন্তু ডেড বডি গুলো ছড়ানো ছিটানো ডেড বডি গুলো আমার সৈনিকরা যতটাই ইয়া হোক, বাট অনেকে তো আবার সব, খুঁজে পেয়েছে। আমি ওইরকম সৈনিক নেইনি। আমি বলছি যে না, আমার সাথে এমন কিছু জওয়ান আসো, তোমরা আসো যে সহ্য করতে পারবে, সেই ওইভাবেই আমি আবার ওদেরকে অন্যদিকে ডিউটি দিয়ে দিচ্ছি, অন্যদিকে কাজ করতে। ওদের নিয়ে আমি বলছি যে তোরা ইউ ডু নট সি দা ডেড বডি, যেগুলো রাস্তা টাস্তায় পড়া টড়া ছিল। হ্যাঁ, হুম আমি হুম কারণ এতই বিভৎসতার চিত্র ছিল, ওটা আমি একমাত্র আই হ্যাভ সিন। এবং আমি ভুলে গেছি যে আমি মৃত না জীবিত। আমি হুম হুম স্যারদেরকে টাচ করেছি, স্যারদের গায়ে কতটা ব্যানের চার্জ, কতটা গুলি, তাও আমার ডিজি থেকে আরম্ভ করে সবগুলো ডেড বডিতে আমার টাচ হুম করতে পারিনি, যেগুলো নালা দিয়ে চলে গেছে। আর যেগুলো আপনার পাওয়া যায় নাই, দুইটা ডেড বডি পাওয়া যায় নাই, একটা হলো গাজ্জালি, মেজর গাজ্জালি, আর একটা হলো ক্যাপ্টেন তানভীর। ওদেরকে জ্বালিয়ে দেওয়া হয়েছে ওই বাইরে মেরে, ওদেরকে ওই অফিসার্স প্লেসের সামনে চারটা প্রাইভেট কার ছিল তখন, হুম চারটা প্রাইভেট কার, ওই আমাদের দেশের যেটা আমরা মিশন থেকে এসে রিকন্ডিশন বা সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো, সাদা গাড়িগুলো, ওর মধ্যে ঢুকাইয়া বার্ন করে দেওয়া হয়েছে গান পাউডার এবং আপনার ইয়া দিয়া, ওই যে পেট্রোল ঢেলে। যার জন্য এই হুম দুইটা ডেড বডি পাওয়া যায় নাই, নাইলে বাকি 57টা, যেটা আমরা বলি 55টা ডেড বডি বেসিক্যালি পাওয়া গেছে। অ্যাজ অন টুডে তারা দুজন কিন্তু ডেড বডিটা পায়নি। আপনি দেখবেন যে ওই আপনাদের তানভীর ভাবি অনেকগুলো হুম ইউটিউবে অনেকগুলো ইয়ে আছে, পায় নাই। বাট বলা হয় 57 অফিসারের 2টা অফিসারকে পাইনি। এটা আমি পাইনি, আমি ডিক্লার দিয়েছিলাম। তো যাই হোক, এইগুলো হুম করে যখন আমি এই ডেড বডি গুলো একটা 8 ফিট বাই 6 ফিট, আপনার ইয়েতে আছে 8 ফিট বাই 6 ফিট একটা ডিস্কের মধ্যে আমি 39টা ডেড বডি পেয়েছি। এর মধ্যে হুম ডিজি সহ অন্যান্য সবাই, তার মধ্যে ওই যে আপনার র্যাবের অফিসাররাও ছিল, সবাই ড্রেস করা, কেউ ড্রেস ছাড়া। মানে ওরা এত নৃশংস ভাবে মেরেছে, এটা আমাদের জওয়ানরা মারতে পারে না। হুম একজন মানুষকে একটা গুলি করলেই মরে। তার গায়ে 3টা ম্যাগাজিনে এক একটা এসএমজির ম্যাগাজিনে 30 রাউন্ড করে থাকে। 90 রাউন্ড দিয়ে মারতে হবে, তাকে আবার ব্যানেট দিয়ে কুচাইতে হবে। আরে ভাই, এত অন্যায় তোমাদের সাথে অফিসাররা কি করেছে? তোমরা কি দেশের প্রেসিডেন্ট? তোমরা কি অফিসার হতে চাও? তাহলে বলো তোমরা অফিসার হও। আমার জওয়ানরা হুম এরকম না। এটা করেছে ওই ফরেন এলিমেন্ট যাদেরকে ইনভাইট করে নিয়ে আসছিল স্বৈরাচার হাসিনার একেবারে সুন্দর প্ল্যান, যাদেরকে দিয়ে এক্সিকিউট করেছে। তার মধ্যে মোস্ট বিট্রেয়ার হলেন আমাদের, এই যে আমি নামের তালিকা আপনার ওখানে দিয়েছি, ফজলে নূর হুম তাপস, ফজলেনুর শেখ তাপস। সেলিম, শেখ হুম সেলিম, তারপরে আব্দুর রাজ্জাক, তারপরে রাশেদ খান মেনন। এদের একটা কমিটি ছিল, এদের কথা বাদিয়ে দিলাম। হোয়াট অ্যাবাউট মাই ফারুক খান, লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান? হোয়াট হুম অ্যাবাউট মাই তারেক সিদ্দিকী, মেজর জেনারেল তারেক সিদ্দিকী? তারা আর্মির হুম রেশন খায়নি, আর্মির ইয়ে করেনি। আমার কথা হলো যে এই যে এতগুলো অফিসারকে কিল করে জাতিকে কি উপহার দিল, পুরা বিশ্বের কাছে তারা নন্দিত, এবং আমরা হুম তাদের প্রপার জাস্টিস চাই। আমি ব্যক্তিগতভাবে মেজর জোসেফ, আমি তাদের বিচার চাই। মানে আপনি তো আসলে
আপনাকে আপনি সুযোগ ছিল কিন্তু আপনাকে সেই সুযোগটা কাজে লাগাতে দেয়নি এবং আপনি নিজ হাতে নিজের অপারেশনে আপনার লাশগুলো উদ্ধার করেছেন। আরো অনেক কিছুই দেখেছেন। ম্যাম আমার ইউনিফর্মে ওই যে ডেড বডি গুলোর রক্ত, পচা রক্ত আমার ইউনিফর্মে ছিল। আমি কোনো কারো কাছে গেলে বলতো যে তোমার গা দিয়ে গন্ধ আসে, বাট আমি কোনো নাকে স্মেল পাইনি। আমি বললাম যে দিস ইজ মাই ব্রাদার্স ব্লাড। হুম, 15 দিন পড়া ছিলাম ওই ইউনিফর্ম আমি। তো আমি আমার পরিবারকেও কোনোদিন বলিনি। পরিবারকেও আপনার কাছে যেভাবে আজকে বলছি, আমি আমার ওই সাক্ষাৎকারও আমি এতটা ইমোশনাল হইনি। আমার সবচেয়ে কষ্ট লাগে যে ওখানে সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, ওখানে ফারুক খান, হুম, তারপরে আমাদের জেনারেল মইনু আহমেদ, আমাদের ব্রিগেড কমান্ডার, এরা কি এতটাই ফেলিউর ছিল? ঢাকা ইউনিভার্সিটির 100 স্টুডেন্ট আসলো, এর চেয়ে বেশি ইম্প্যাক্ট ওখানে আসতো। হোয়াট অ্যাকচুয়ালি উই ডিড অ্যাজ এ military members? We could not do anything. We have killed our officers. আমরা এটা এটা আমাদের জওয়ানরা এই ফায়ার গুলো করতে পারে না। এই ফায়ারের বিপর্যয়টা আমি দেখেছি। এই ফায়ার গুলো আমাদের ফরেন এলিমেন্টস, আমি বলতে মোটেও আমার বাধা নেই। এটা ইন্ডিয়ার একটা বিরাট নির্ণায়ক। আপনাকে আমি প্রমাণ দিই যে ওরা আমার দেশের নিউজ সবার আগে সার্কুলেট কিভাবে করলো। এনডিটিভি যেটা দিয়েছে, ওরা আমাদের আগে জানলো কিভাবে? বিকজ ওদের এখানে একজন ছিল, ওর নামটা আমি ভুলে গেছি, ওর ছবি সহ আমার কাছে পোস্ট আছে। সরি,